শীতকাল তো পড়েই গেছে। দেখো তাহলে আজকে সবার পছন্দের একটা খুব ইজি পিজি রেসিপি বানাচ্ছি। তো আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবল চপ। ঠান্ডার সময় কিন্তু এই চপ খাওয়া এক কাপ চায়ের সাথে আর কিছু লাগে না মনে হয় বিকেলবেলা। তো আমি তো যে কোনো সময় খেয়ে ফেলি, আমার এতটাই পছন্দ এই চপ। বাজারে কিন্তু আজকাল আলুর পরিমাণটাই বেশি থাকে, শাকসবজি একদমই কম দেয়, তাই বাজারের ভেজিটেবিল চপটা অতটা বেশি খেতে ভালো লাগে না। কলকাতা সাইডের ভেজিটেবিল চপ কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো আমি আজকে কলকাতা স্টাইলে বানাতে চলেছি ভেজিটেবিল চপ। দেখো আমি দুটো মিডিয়াম সাইজের বিটকে কিন্তু ঘষে নিচ্ছি। এবার তোমরা বলবে সেদ্ধ করেও তো ব্যবহার করা যায়। কলকাতা স্টাইলে চপ বানাতে গেলে কিন্তু বিট, গাজর ইত্যাদি সব কিছুকেই ঘষে দেওয়া হয়। এইভাবে ঘষে ঘষে দিলে কিন্তু অনেকই সুন্দর লাগে খেতে, মানে একটা দানা দানা ভাব আসে মুখে ভেজিটেবলসের, যেটা কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো বিটটাকে ঘষছি, আমার বিট ঘষা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি বড় সাইজের দুটো গাজরকেও সেম প্রসেসে ঘষে নিচ্ছি বিটের সাথে। তো দেখো আমি গাজরও খুব সুন্দর করে ঘষে নিয়েছি। দারুণ লাগছে না দেখতে? কালারটা সত্যি শীতকালের সবজির রং কিন্তু আলাদাই হয়। এরপর আমি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম। তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও করতে পারো। তো দেখো আমি ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা ঘষার দরকার নেই, কারণ এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়, তাই কুচি কুচি করে কেটে নিলেই হবে। এতে কিন্তু টেস্টটা আরও খুবই ভালো লাগবে। তো এবার দেখো কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম জিরে, ধনে, গোলমরিচ এবং গরম মশলা। গরম মশলার পরিমাণটা একদম কম দিয়েছি। দেখো এইভাবে মশলাগুলোকে কিন্তু শুকনো কড়াইতে, মানে শুকনো খোলায় খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তখনই বুঝতে পারবে, যখন একটা খুব সুন্দর গন্ধ উঠবে এবং মশলাগুলো দেখো ফাটছে। মানে আমি দেখাবো তোমাদেরকে, দেখো আমার মশলাগুলো এখনো সেরমভাবে ভাজা ভাজা হয়নি। যখন কিন্তু ভাজা ভাজা হয়ে যায় তখন কড়াইয়ের মধ্যে থেকে এগুলো পটপট পটপট করে ফুটতে থাকে, তখনই তোমরা বুঝে যাবে যে মশলা ভাজা হয়ে গেছে। এই দেখো ফাটছে, এই দেখো ফাটছে, নিজে নিজেই ফাটছে, দেখছো? তার মানে কিন্তু মশলা ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে থালায় ঢেলে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে কিন্তু একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে ঢেলে আস্তে আস্তে পেস্ট করে নিতে হবে, ঠিক আছে? কিন্তু তার আগে যখন তোমরা পেস্ট করবে তার আগে কিন্তু মশলাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যাতে মিক্সিতে পেস্ট করা যায় খুব সহজেই। তো দেখো আমি এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু দরদরাপন যেন থাকে, তাহলে ভালো লাগবে। এবার দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমরা অল্প পরিমাণেই ব্যবহার করি, আমরা বেশিরভাগ জিনিসে সর্ষের তেলই বেশি প্রেফার করি। রিফাইন তেলের থেকে সর্ষের তেলই খাওয়া হয় আমাদের বাড়িতে বেশি। তো ফার্স্টেই দেখো চপের মেন ইনগ্রিডিয়েন্টস বাদাম। তো বাদামটাকে ভেজে তুলে রেখে নেবো। খুব সুন্দর করে বাদামটাকে ভাজতে হবে, আর বাদাম কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই নাড়তে থাকতে হয়। আর গরম তেলে কিন্তু খুব তাড়াতাড়ি বাদাম ভাজা হয়ে যায়, তাই জন্য বুঝে শুনে তাড়াহুড়ো করে নাড়তে হয় বাদামগুলোকে। দেখো খুব সুন্দর করে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু বাদামগুলোকে আমি তুলে নেবো একটা থালার মধ্যে, তুলে রেখে দিতে হবে আগেই। বাদামগুলো তুলে নেওয়ার পর আমাদের চেক করে নিতে হবে যে তেলের যে ফ্লেমটা সেমই আছে কিনা, মানে তেলের পরিমাণটা। অনেক সময় তেল কমে যায়, তো কমে গেলে তার মধ্যে পরিমাণ মতো আরও তেল দিয়ে দিতে হবে, সে আমাদের ঘষে রাখা বিট গাজরগুলোকে ভাজবার জন্য। তো এই দেখো আমি বাদামগুলো তুলে নিচ্ছি এক এক করে পাত্রের মধ্যে। বাদামগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, আর খুব কম ভাজা হলে তো কাঁচা কাঁচা লাগবে। বুঝতেই পারছো, খুব ভালো করে বাদামগুলো ভাজতে হবে। আর এইভাবে খুন্তির সাহায্যে তুলে নিতে হবে, দেখবে তুলবার সময় কিন্তু হাতে ছিটকায়, তাই জন্য সাবধানে। তো এবার এই তেলেই কিন্তু দেখো আমার তেলের পরিমাণ ঠিকই আছে, আমি আর বেশি তেল এতে ইউজ করব না। তো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং আদা ঘষে, অল্প সামান্য পরিমাণে আদা ঘষে দিলাম আর কাঁচা লঙ্কার কুচি দিলাম। এরপর কিন্তু এগুলোকে তেলে হালকা হালকা করে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ ভাজা ভাজা করে নেব যতক্ষণ না লঙ্কার ঝাঁঝটা তেলের মধ্যে ঢুকে যায় আর আদাটাও কালার চেঞ্জ করে দেয়। কারণ এগুলোকে যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু চপের যে মশলাটা আমরা করব সেটা একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, যেটা একদমই খেতে ভালো লাগবে না।
তো এই দেখো আমি এরকম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি অ্যাড করে দেবো সেই কেটে রাখা সব সবজিগুলোকে, মানে বিট, গাজর এবং ক্যাপসিকামকে। এগুলো কিন্তু মানে আমার ঢালতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল কালারটা দেখতে, চোখের সামনে ক্যামেরার থেকে আরো বেশি সুন্দর লাগে এগুলোকে দেখতে। তো এবার আমি খুব সুন্দর করে এগুলোকে নাড়তে থাকবো অনবরত, যাতে নিচের দিকে মানে নিচে কড়াইয়ের নিচে লেগে না যায়। খুব ভালো করে সব কিছুকে আমি কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো তেলটাকে ফার্স্টেই টেনে নিয়েছে। এই পর্যায়ে একদম ভেবো না যে কম তেল দেওয়া হয়ে গেছে, তেলের পরিমাণ কিন্তু ঠিক আছে। অতিরিক্ত তেল দেওয়াও শরীরের পক্ষে ভালো নয়। তো এবার দেখো নুন দিয়ে দিলাম আমি। এরপরে দেখবে জল বেরোতে শুরু করবে, মানে একটু ল্যাসল্যাসে ভাব আসবে। দেখো নুন দিতে দিতে নাড়তে নাড়তে কিন্তু জল ঝরতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এটা আমাদের নাড়তে হবে খুবই লো ফ্লেমে আস্তে আস্তে করে নেড়ে 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 জিনিসটাকে মজতে দিতে হবে এবং মাঝখানে মাঝখানে ঢাকা দিতে হবে। তো এই দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এদিকে একটা হামানদিস্তার মধ্যে বিস্কুট দিয়ে নিচ্ছি, টোস্ট। কারণ ব্রেডকে আরও তুমি গুঁড়ো করো, গুঁড়ো করার পর কড়াইতে রোস্ট করো, ওগুলো অনেক ঝামেলা। সব থেকে বেস্ট হচ্ছে টোস্ট ইউজ করো আমার মতো। আমি যেমন টোস্ট ইউজ করছি। টোস্টকে কিন্তু এরকমভাবে হামানদিস্তায় দিয়ে একটুখানি গুঁড়ো করে নিলেই গুঁড়ো হয়ে যায়। মিক্সারেও করতে পারো। দেখো খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেল কিন্তু বিস্কুটটা অতি সহজে। দুধটাকে কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো করে আমি একটা থালায় ঢেলে রেখে দিলাম। চলো ওদিকে কড়াইয়ের ঢাকনা খুলি, দেখি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে কিন্তু হালকা হালকা ভেঙে ভেঙে আমাদের সবজিগুলোকে একটু মজিয়ে দিতে হবে। জলটাও টেনে নিয়েছে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। তো এই দেখো আমি খুন্তি দিয়ে একটু একটু নেড়ে নেড়ে আরও মিক্স করে দিচ্ছি ভালো করে। এই পর্যায়ে কিন্তু আমাদের অ্যাড করে দিতে হবে সেই ভাজা মশলাটা, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। আমি অ্যাড করে দিচ্ছি দেখো ভাজা মশলা। আর হ্যাঁ, এই চপটাকে ডো তৈরি করবার জন্য, মানে এই সবজিগুলো তো শুধু ডো তৈরি হবে না। তো একটা বড় সাইজের বা দুটো মাঝারি সাইজের, যে কোনো, যদি মাঝারি সাইজের হয় তাহলে দুটো, যদি বড় সাইজের হয় তাহলে একটা আলুকে আগেই ছোট ছোট কুচি করে সেদ্ধ করে নেবে। আমিও ওরকম করি, ছোট ছোট কুচি করে আলু সিদ্ধ করে চটকে রেখে দিয়েছি। দেখো আলুর চোখাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র নুন দিয়ে সেদ্ধ করা আছে আলুটা, বেশি কিছুই তামঝাম করা নেই। তো এই আলুটাকে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে ওই চপের ফিলার্সটার মধ্যে। আলুটাকে দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে। আমি এটা একটা বড় সাইজের আলুকে চোখা করে রেখে দিয়েছিলাম, সেটাতেই আমার হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকে দেওয়ার পর কিন্তু সব কিছু উপকরণ খুব সুন্দর করে নেড়ে নেড়ে আমাদেরকে মিক্স করে নিতে হবে। এরকম যেমন এখন দেখতে লাগছে ওরকম থাকলে কিন্তু হবে না। খুন্তি দিয়ে দেখো আমি আস্তে আস্তে মেশাচ্ছি খুব ভালো করে। আমাদের সব কিছু উপকরণকে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে রেখে দিতে হবে। এটা এখন খুবই গরম, কিছুটা ঠান্ডা হতে দিতে হবে, নাহলে কিন্তু হাতে ছুতে পারবে না। যতক্ষণ না হাতে ছোবে ততক্ষণ অত ভালো করে খুন্তির সাহায্যে মিক্স করা যায় না, কিন্তু এভাবে মিক্স করলে মিক্স হয়েও যেতে পারে। তো দেখো আমি মিক্স করছি, মিক্স করে করে কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাটারটা আমার মিক্স করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এটা কিন্তু কড়াই অন থাকা অবস্থাতেই করা হয়েছে, যাতে জিনিসটা মজেও আর আরও বেশি টেস্টি হয়। তো এরকমভাবে নেড়ে 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 ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর কিন্তু এর ওপরে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু ভেজিটেবিল চপ সব কিছু ভেজিটেবলস যাচ্ছে, তো এইটাও যাওয়াটা ম্যান্ডেটারি ছিল, সেই হিসাবে আমি দিয়েছি। আর আমার বাড়িতে ধনেপাতা সবাই ভালোবাসে, তাই দিয়েছি। তো ধনেপাতাটা দেওয়ার পর সেটাকেও খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি ধনেপাতাটাকেও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যে গাজরগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু খুবই মিষ্টি, তাই আলাদা করে আমি এতে কোনো চিনি ব্যবহার করিনি। তো তোমরা চাইলে কিন্তু এই স্টেজে একটু অল্প পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো। যতক্ষণ আমার ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো বাকি কাজ করে নেওয়া যাক। এদিকে ময়দার মধ্যে জল দিয়ে একটা মোটা মোটা মতো, না বেশি পাতলা না বেশি মোটা, একটা ঘোল তৈরি করে রাখছি আমি। হাত দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে ঘোলটায় কোনো বেশি গুঠলি বা লাম্পস টাইপের না থাকে।
এভাবে বারবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো ফেটিয়ে নিয়ে আমি কিন্তু ঘোল বানিয়ে রেখে দিলাম। এবার হবে আসল কাজ। এদিকে আমার ডো ঠান্ডা হয়ে গেছে। ডোটাকে একটা থালার মধ্যে স্প্রেড করে নিয়ে কিন্তু হাতের সাহায্যে দেখো গোল 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 করে নেওয়া হচ্ছে। এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেব, যাতে কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এবার এই দেখো দেখিয়ে দিল, এই দেখো এরকম গোল গোল কিন্তু করে নিতে হবে, অনেকটা ঠিক পটলের মতো। কারণ ভেজিটেবিল চপ দেখতে এরকমই হয়। বাড়িতে খাওয়ার জন্য তোমরা গোলও করতে পারো, কিন্তু আমরা সবাই তো এরকমই দেখে এসেছি ছোটো থেকে ভেজিটেবিল চপ, তাই জন্য এরকম বানালে একদম দোকানের মতো লাগবে। তারপর দেখো এটা শুধু ময়দা, শুকনো ময়দা, চারদিকে একটা কোটিং করে নিতে হবে চপের, দিয়ে তারপরে সেটাকে ওই ময়দাওয়ালা যে ঘোলটা আছে ঘোলের মধ্যে ভালো করে চুবিয়ে নিতে হবে। ঘোল থেকে চুবিয়ে উঠিয়ে নিয়ে ভালো করে কেকে নিয়ে ঘোলটাকে কিন্তু আমাদের ময়দাটাকে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োর ওপরে। তারপরে চামচের সাহায্যে দিচ্ছি, কারণ আমার হাতে ঘোল লেগে আছে। দেন আমি হাতটাকে ভালো করে পরিষ্কার করেও হাতের সাহায্যেও দেওয়া যাবে, মানে ভিজা হাত বিস্কুটের গুঁড়োতে ছোঁয়ানো যাবে না, মানে টোস্টের গুঁড়োতে ভিজা হাত ছোঁয়ানো যাবে না, তাহলে কিন্তু এটা মিহিয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দর করে ক্রাম্বসটা লাগিয়ে দিচ্ছি। এরপর দেখো হাতটাকে ধুয়ে ভালো করে প্রায় পুছে নিয়ে এলাম। এরপর দেখো একটুখানি পাল্টালাম, পাল্টে কিন্তু আমি চামচ দিয়ে কাজটা করছি। তোমরা চেষ্টা করবে চামচ দিয়েই করবার কাজটা, তাহলে কিন্তু খুব সুন্দর করে হয়ে যাবে। এই দেখো এরকম করে বারবার ডলে ডলে নিলে এপিট ওপিট করলে কিন্তু খুব সুন্দর করে লাগানো হয়ে যাবে। এদিকে আমি আটায় কোট করে রেখেছি সব চপগুলোকে। সব চপগুলো কিন্তু এইভাবে পুরো প্রসেস কমপ্লিট করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োয় উল্টে পাল্টে সব প্রসেস কিন্তু আগেই কমপ্লিট করে নিতে হবে। তো এরকম করে দেখো সুন্দর করে একদম রোল করে নেওয়া হচ্ছে। এভাবে রোল রোল করে সব চপগুলোকে রেখে নিতে হবে একটা থালার মধ্যে। আমার প্রায় চপ রেডি হয়ে গেছে অনেকগুলোই। তো এগুলো আরও রেডি হচ্ছে। দেখো বারবার দেখিয়ে দিচ্ছি, কোনো ভয় পাওয়ার বিষয় নেই, কোনো তাড়াহুড়োর বিষয় নেই, খুব আস্তে আস্তে করবে কাজ, তাহলে কিন্তু তোমরাও নিশ্চয়ই পারবে এইভাবে বানাতে। একবার আমার কথায় নিজের বাড়িতে বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে কিন্তু এই চপটা। চপগুলো কিন্তু মুড়ির সঙ্গে খাওয়া হয় না, এগুলো আমরা খাই সাধারণত স্যালাড এবং সসের সাথে। এই প্রসেস করে নিতে নিতে কেউ হয়তো স্যালাডও কেটে নিতে পারো। তো আমি একা হাতে করলে আমার মনে হয় যে ফার্স্টে এরকম প্রসেস করে নিয়ে তারপরেই চপগুলো ছাকা ভালো। এই দেখো আমার চপগুলো কোট করা হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল। তোমরা বলবে সর্ষের তেলে কেন ভাজছো? গ্রাম সাইডে আসল ঘানি থেকে পিষিয়ে আনা তেলেই কিন্তু রান্নাবান্না হয়, তাই জন্য আমরা যে কোনো ভাজাভাজি জিনিসও সর্ষের তেলে খেয়ে থাকি। সর্ষের তেলে যে কোনো জিনিস রান্না করার পর তার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখো আমার তেল গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি চপগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা এগুলোকে ডিপ ফ্রাই করবে, মানে এতটা তেল দেবে যাতে সম্পূর্ণ চপটা ডুবে যায় কড়ার মধ্যে। তো আমিও এরকমই করি, কিন্তু আজকে একটু তেল দেওয়াটা কম হয়ে গেছে, যার জন্য কিন্তু ওপর দিকটা ডুবছে না। এটাতেও ভয় পাওয়ার কিছু নেই, অনেকখানি তেল নষ্ট হয় এইসব চপ বানাতে গেলে, কারণ এই তেলটা পরে তুমি কোন কাজে লাগাবে? তখন কিন্তু এরকম খুন্তি দিয়ে আস্তে আস্তে চপের উপরে তেল উঠিয়ে উঠিয়ে দিয়ে দিতে হবে, আর ওলট পালট করে একদম খুব হালকা হাতে আস্তে আস্তে খুন্তি দিয়ে চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই চপ ভাজবার সময় কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। দেখো আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করে দিয়েছে। একটু যেই ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু জানবে চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি আরও জায়গা আছে বলে আরও কটা দিয়ে দিচ্ছি চপ। তো এরকম করে কিন্তু তোমাদেরও ভাজতে হবে। যেই দেখবে একটু ব্রাউন ব্রাউন হয়ে আসছে তখনই চপগুলোকে আস্তে আস্তে পাল্টাবে। ভয় পাওয়ার কিছুই নেই, কিন্তু খুব হালকা হাতে করতে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখো আমি ওলট পালট করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে এদিক ওদিক করে ভেজে নেওয়ার পর তুলে নিলেই হলো। 1 কাপ চায়ের সাথে ভেজিটেবিল চপ
ঠান্ডার সন্ধেতে আর কি চাই। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রেসিপি দেখবার জন্যে। বেল আইকন প্রেস করে রেখো সবার ফার্স্টে আমার ভিডিওর নোটিফিকেশান যাতে তোমার কাছে পৌঁছে যায়, এবং যে কোনো সুস্বাদু খাবারের রেসিপি তুমি সবার আগে যাতে বাড়ি বসে দেখতে পাও আর আমার কারেন্ট আপডেট পেয়ে যাও। তো তার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। সবাই নিজের বাড়িতে বানিয়ে খেয়েও এই রেসিপিটা খুবই সহজ, খুবই সুন্দর খেতে হয়। তো তোমরা বানিয়ে খেয়ে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো যে কেমন লাগলো। আমাদের ফ্যামিলিতে সবার কাছে তো আমি অনেক অনেক কমপ্লিমেন্টস পেয়েছি যে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। আমার নিজেরও পার্সোনালি খেতে খুব ভালো লেগেছে। দোকানের চপের থেকেও দ্বিগুণ দ্বিগুণ টেস্ট, পুরো কলকাতা স্ট্রিটে চপের মতো এতটাই টেস্টি খেতে হয়েছিল যে কি বলবো। তো দেখো আমি এবার ভালো করে চপগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি। এভাবে কিন্তু ওলট পালট করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে প্রায়, এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড একটু লাল লাল বেশি খেতে পছন্দ করে, তাই আমি একটা দুটো চপ একটু বেশি লাল লাল করে ভেজে দিচ্ছি। ভাজার পরে এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি থালার মধ্যে তুলে নেবো চপগুলো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে স্পেশাল আমাদের ভেজিটেবিল চপ। এই দেখো আমি এক একটা চপ তুলে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা ময়দাটা যে গুহলটা করেছিলে ওটা কিন্তু একটু মোটাই করবে, আর বিস্কুটের গুঁড়োটা পারলে একটু বেশি করেই কোট করবে, তাহলে কিন্তু তোমাদের চপ ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নাহলে কিন্তু তোমাদের ওপরের কোটিংটা যদি পাতলা হয় চপগুলো কিন্তু পাল্টানোর সময় ভেঙে যাবে। আমার কিন্তু একটাও চপ পাল্টাবার সময় ভেঙে যায়নি, শুধুমাত্র এই কারণে। আমি আবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ভেজেছি চপগুলোকে। এ দেখো আবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আর একবার পাল্টে দিচ্ছি, তাহলেই হয়ে যাবে চপগুলো। আর তেল দেখে ভয় পাওয়ার কোনো ইস্যু নেই যে কেন কালো হয়ে যাচ্ছে, তেলটা কেন কালো লাগছে। ওটা যেহেতু বিস্কুটের গুঁড়ো, যেগুলো এক্সেস থাকে, বেশি থাকে এক্সট্রা, সেগুলো কিন্তু তেলে ছেড়ে যায় আর তেলেতে ভাজতে থাকে, তাই জন্য সেগুলো নিচে জমা হয়ে কালির মতো কালো দেখতে লাগে। আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও।